হোটেলে আমি আছি টোকিওতে। খুব বেসিক একটা হোটেল, আপনারা হয়তো হোটেলের অলরেডি ট্যুরটা দেখে ফেলছেন। জাপান আসার পর থেকে এখন পর্যন্ত প্রপার কফি খাওয়া হয়নি। আজকে প্রথম কাজ হচ্ছে একটা ভালো একটা ক্যাফে বের করে একটা কফি খাওয়া। তো আজকে মেইনলি এক্সপ্লোর করব জাপানের হাই স্ট্রিট শপিং সেন্টার, যেটা শপিং স্ট্রিট, যেখানে সবাই লাক্সারিয়াস গুডস বিক্রি হয়, লাক্সারিয়াস শপিং। অ্যাপারেন্টলি এটা টোকিও হাই স্ট্রিট ফ্যাশন ডিস্ট্রিক্ট। এখানে সমস্ত লাক্সারিয়াস ব্র্যান্ড পাওয়া যায়, মেইনলি শপিং সেন্টার। মানে এখানে মোটামুটি সব ধরনের লাক্সারিয়াস গুডস পাওয়া যায়, লাইক সর্ট অফ অন্যান্য দেশের মতোই হাই স্ট্রিট শপিং সেন্টার যেরকম হয়, লাইক দুবাই কিংবা ব্যাংকক বলেন, তো একই টাইপের। সো জিনিসপত্রগুলো সেমই পাওয়া যাবে, দাম হয়তো একটু কম বেশি হতে পারে ডিপেন্ডিং অন দ্য ট্যাক্স, বাট সো মেইনলি মল। সো আমরা যেটা দেখতে আসছি মেইনলি এখানে, সো ইউনিক্লোর মেইন বিল্ডিংটা এখানে অলমোস্ট লাইক 10th ফ্লোর মিলে একটা বিল্ডিং। নিশ্চয়ই ইউনিক্লো চিনে থাকবেন, মিনিমালিস্টিক ক্লোদিং ব্র্যান্ড। ভালোই লাগে ওদের ব্র্যান্ডটা, নট ব্যাড, চিপ, সর্ট অফ H&M এর মতো। সো সামনে ইউনিক্লোর বিল্ডিংটা, এখন বিল্ডিংয়ে যাব। সম্ভবত ইটস গোনা বি সেম, বাট এখানে ইউনিক কোনো কালেকশন থাকতে পারে, জাস্ট দেখার জন্য যে কীরকম ইউনিক। ওই জিনিসটা পছন্দ হয়েছে। নর্মাল শপিং মল যেরকম হয়ে থাকে ওই টাইপেরই। আমি 8 তলার উপরে এখন। সো এতে কালেকশন মেটি মাছ সিমিলার, লাইক হিউজ কালেকশন ডেফিনেটলি, অনেক এক্সট্রা জিনিসপত্র আছে, বাট প্রিটি মাছ অন্যান্য ওয়ার্ল্ডের অন্যান্য জায়গায় যখন পাওয়া যায় সিমিলার সব কিছুই এখানে মোটামুটি পাওয়া যায়। বাট ইনফ্যাক্ট এখানে মানে হিউজ, যা পাওয়া যায় অন্যান্য জায়গায় তার চেয়ে আই থিঙ্ক 10 ডবল আছে এখানে। দ্য গুড থিং ইজ এখান থেকে এই বিল্ডিংয়ের উপর থেকে আই থিঙ্ক আমি 8 তলার উপরে এখন। সো 8 তলার উপর থেকে আমি ভিউ দেখতেছি, সো এটা আমার কাছে খুব ভালো লাগছে। এখান থেকে ভিউটা চমৎকার, মানে জাপানিজ ফ্যাশন সেন্সটা ইউনিক। মানে এখানে যা দেখলাম অবজারভেশনে ফর দ্য লাস্ট 10 days, যে এখানকার মানুষ খুব মিউটেড কালার পছন্দ করে। স্পেসিফিক্যালি মেয়েরা দেখলাম যে ইদার ব্লু, হয়তো ব্ল্যাক, হয়তো গ্রে, এই 3 ধরনের কাপড়, 3 ধরনের কালার ড্রেস পরতেছে। ম্যাক্সিমাম মানুষ, শুধু মহিলা না, ম্যাক্সিমাম মানুষ ব্লু, গ্রে কিংবা ওই শেডের, মিউটেড শেডের কাপড় পরতেছে সবাই। অন্যান্য দেশের তুলনায় এখানকার ড্রেস আর কমপ্লিটলি ডিফারেন্ট, কারণ এখানকার দেখলাম যে একটু ওভারসাইজ কাপড় পরতেছে, একটু মানে একটু ঢোলা ঢোলা কাপড় পরতেছে সবাই, লম্বা ট্রেঞ্চ কোট, পাফার জ্যাকেট, বাট সব কালার কিন্তু সেই ঘুরে ফিরে নীল, ব্ল্যাক, তারপরে গ্রের এই শেডের মধ্যেই আছে, মানে ওই কিছুটা মিউটেড শেড যাকে বলে। আর একটু ছেলেরা ওভারসাইজ কাপড় পরতেছে। ছেলেরা ম্যাক্সিমামই ওদেরকে
নর্মাল ট্রাউজার পরতে দেখতেছি, খুব খুব মানে জিন্স কিন্তু খুব বেশি পড়তেছে না, সবাই ঢোলা ঢালা ট্রাউজার পড়তেছে। এবং এদের জুতাও ডিফারেন্ট। ওয়ার্ল্ডের অন্যান্য জায়গায় যেরকম স্নিকার চলে, এখানে স্নিকার কিন্তু এক পার্টিকুলার টাইপের চলতেছে। যেরকম সাদা রঙের অ্যাডিডাস, নাইকির অনেক স্টাইলই দেখলাম এখানে মানুষজন পড়তেছে না, যেগুলো অন্যান্য জায়গায় খুব পপুলার। এটা খুবই হাই এন্ড শপিং সেন্টার। সো এখানে সব ডিজাইনার ক্লথস, তো দাম হয়তো কয়েক $1000 এরকম হবে প্রত্যেকটা জিনিসের। মানে জ্যাকেট বলেন, ড্রেস বলেন, $1000 নিচে নাই ডেফিনেটলি। সো আমি তো ঢোকা সাহসও করছি না, এনজয় করতেছি। ইটস কমপ্লিটলি ডিফারেন্ট লাক্সারি শপিং সেন্টার এনি আদার প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। কারণ দুবাইতে আছে, বাট এরকম এই ডিজাইনটা আমার কাছে খুব ভালো লাগছে শপিং সেন্টারের। নাইস, আমার কাছে ভেরি নাইস শপিং সেন্টার। দেখেন শপিং সেন্টারের লেআউট আর কালার সব কিছু একটা মানে একটা পার্ট আছে পুরো লাক্সারিয়াসের মধ্যে। মানে এটা যে একটা লাক্সারিয়াস শপিং সেন্টার সেটা বোঝা যাচ্ছে। শপিং সেন্টারের লেআউট আর কালার প্যালেটটা খুবই খুবই সফিস্টিকেটেড। নর্থ ফেসের একটা জ্যাকেট দেখলাম 1,14,000 টাকা, বাংলাদেশি টাকা। ভেরি এক্সপেন্সিভ। বুঝলাম না এত দাম কেন। কিছু কিছু জিনিস আছে আসলে এক্সপেন্সিভ। খুবই সুন্দর বুক স্টোর। আমার ফেভারিট টিনটিনের পোস্টার বিক্রি করতেছে। ওয়াও, ইন্টারেস্টিং, নাইস, দিস ইজ গুড। পুরো টিনটিনের পোস্টার, মাই গুডনেস, পুরো টিনটিনের একটা সেকশন করে রাখছে। ও দিস ইজ বেস্ট। আমাকে যদি কোনো কিছু ইন্সপায়ার করে ট্রাভেলিংয়ের, ওয়ান অফ দ্য মেইন কজ হচ্ছে টিনটিন। সো টিনটিন আমাকে প্রচণ্ড ইন্সপায়ার করছিল ট্রাভেলিংয়ের ব্যাপারে। আমার লাইফে মানে অনেক বড় একটা প্রভাব আছে টিনটিনের। সো ইটস রিয়েলি নাইস। মোটামুটি সব টিনটিনের বই আমার কালেকশনে আছে এবং সবগুলোই পড়া হয়েছে। ইটস রিয়েলি, বইয়ের দোকানটা অন্য লেভেলের, মানে এরা দ্য ওয়ে দ্য ডিজাইন্ড এবং এদের বুক মার্কেটটা কমপ্লিটলি ডিফারেন্ট, মানে অন্যান্য দেশের তুলনায়। রিয়েলি নাইস। এটা হচ্ছে আমার ফেভারিট সেকশন। এরকম ফটোগ্রাফি কালেকশন আমি অন্য কোথাও দেখি নেই। কতগুলো, মাই গুডনেস। এখানে কালেকশন হচ্ছে নেক্সট লেভেলের কালেকশন। বাপরে, এদের এখানে কালেকশন নেক্সট লেভেলের, মানে এক্সপ্লেন করা সম্ভব না। এখানে সারাটা দিন মোটামুটি পার করে দেওয়া যাবে। সো অ্যামেজিং। সো অ্যালেক্স সাথের কালেকশন আছে। সো এই বইটা আমি অনেকদিন ধরে খুঁজতেছিলাম। রিয়েলি নাইস। সো এটার দাম প্রায় $100 মতো, এক্সপেন্সিভ আছে মোটামুটি। অ্যালেক্স সাথে হচ্ছে আমার অনেক ফেভারিট ফটোগ্রাফার। সো ওর কাজ আমার খুব ভালো লাগে। সো দেখেন মোটামুটি সব কালেকশনই আছে ওর এখানে। ভেরি এক্সপেন্সিভ। শপিং সেন্টারের উপরে একদম রুফটপে একটা গার্ডেন বানিয়েছে, খুবই সুন্দর জায়গাটা। এখান থেকে পুরো ভিউ পাওয়া যায় এলাকাটার। ইটস রিয়েলি নাইস, রুফটপ গার্ডেন। সো এখানে একটা ক্যাফেও আছে, আর পুরো এলাকাটা মানে উপর থেকে পুরো এলাকাটা মানে দেখা যাবে। ইটস রিয়েলি নাইস, ফ্রি ভিউ।
জাপানে একটা জিনিস দেখলাম, যত বড় বড় যে বিল্ডিং করছে সবগুলোরই মোটামুটি উপরে রুফটপ অ্যাক্সেস আছে, কিংবা উপর থেকে দেখা যায়। ওই যে ওটা ছিল ইউনিকলো বিল্ডিং, ওখানে কিছুক্ষণ আগে ছিলাম। আর এখন তার অপোজিটে, এক্স্যাক্টলি অপোজিটে, এটা হচ্ছে সর্ট অফ কিছুটা, যেহেতু বিল্ডিংটা অত উপরে না, সো কিছুটা টোকিও স্কাইলাইন দেখা যাচ্ছে এখান থেকে। ট্রেনে দেখা যাচ্ছে কিনা, একদম সামনে এটা হচ্ছে টোকিও টাওয়ার, সবচেয়ে উঁচু যে বিল্ডিংটা টোকিওর। ইটস নট ব্যাড, এটা অ্যাকচুয়ালি ফ্রিতে অনেক ভালো আমরা ভিউ নিয়ে নিলাম, কোনো পয়সা লাগেনি এখানে উঠতে, সো ইটস গুড। এখান থেকে পুরো ভিউ পাওয়া যাচ্ছে। এরকম হচ্ছে রুফটপ গার্ডেন। টোকিও অ্যাকচুয়ালি অ্যামেজিং, মানে আই থিঙ্ক ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড দিস সিটি, মানে প্রপারলি এনজয় করতে হলে এখন আমার মনে হয় এখানে লং টাইম থাকতে হবে। বেশ কিছুদিন থাকলে অনেক কিছু আসলে এনজয় করার আছে এখানে, বা ইটস রিয়েলি অ্যামেজিং। মানে এখানে অনেক ছোটোখাটো অনেক কিছু আছে যেগুলো খুব ইন্টারেস্টিং, বাট মানে 2-3 দিনের জন্য এসে জাস্ট টিক মারলাম কোথায় কোথায় যাবো, ওরকম করলে আসলে টোকিওটা এনজয় করা যাবে না। আমার মনে হয় টোকিও এনজয় করতে হলে এখানে থাকতে হবে। এখানে যদি সময় নিয়ে থাকা যায় তাহলে অবশ্যই আমার মনে হয় অ্যামেজিং একটা জায়গা হবে টোকিও। সো এরকম ভিউ প্ল্যাটফর্মে বসে থেকে আপনি পুরো সিটি এনজয় করতে পারবেন, একদম কমপ্লিটলি ফ্রি। সো আই থিঙ্ক ইটস রিয়েলি নাইস। আমার কাছে খুবই ভালো লাগছে। বিনা পয়সা এরকম ভিউ পাওয়াটা আসলে একটা মানে অ্যামেজিং ব্যাপার। এখানটা ক্যাফেও আছে, সো আমি ভাবছিলাম প্রবলি ক্যাফেতে খেতে হবে এখানে ভিউ দেখতে হলে, বাট অ্যাকচুয়ালি না। সো উপরে উঠলেই এই চারিপাশ দিয়ে ভিউটা দেখা যায়। ইনফ্যাক্ট ক্যাফেতে গেলে বরং আর ভিউ দেখা যাবে না, কারণ ক্যাফেটা হচ্ছে মাঝখানে বিল্ডিংয়ের। আপনারা হয়তো জানবেন যে জাপানিজ পপ কালচার হচ্ছে পুরো ওয়ার্ল্ডে ভেরি ফেমাস। ওদের মাঙ্গা বলেন, ওদের অ্যানিমে বলেন, খুবই খুবই পপুলার পুরো ওয়ার্ল্ডে। সো ইনফ্যাক্ট এটা অ্যাকচুয়ালি শুরু হয়েছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকেই। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে চিপ জাপানিজ গুডস হচ্ছে আমেরিকাতে প্রবেশ করার সুবিধা পায়। তার ফলশ্রুতিতেই মানে সবাই তখন হাসতো, মানে কি পচা জিনিস। আগে যখন আমরা চাইনিজ প্রোডাক্ট নিয়ে সবাই হাসাহাসি করতো, সিমিলার। তো সবাই খুব হাসাহাসি করতো যে কী বাজে প্রোডাক্ট, এগুলো কে কিনবে। ওরা অনেক টয় এক্সপোর্ট করছিল আমেরিকাতে, এবং শুধু আমেরিকা না, ইউরোপ এবং পুরো ওয়ার্ল্ডে। তো আমি জানি না আপনাদের মনে আছে কি না, মনে একটা ফেমাস টয় ওদের ছোট্ট একটা আর্মি জিপ ছিল, জিপ JEEP। সো এটা খুব সারা জায়গায় ছিল পুরো ওয়ার্ল্ডে, মানে খুব পপুলার হয়েছিল। ওই সময় আমেরিকান বাচ্চাদের কিংবা ইয়াং অ্যাডাল্টদের জন্য ওদের চাহিদা অনুযায়ী কিছু তৈরি হচ্ছিল না। সো জাপান এটা দেখছে, দেখার পর ওই নিশে ওরা জিনিস বানানো শুরু করছে। সো টিনের প্রোডাক্ট ইউজ করতো, টিনের টয়েস, তারপরে খেলনা গাড়ি, এগুলো খুব ওরা বানাতো। এবং ওদের ডিজাইনগুলো এত কিউট ছিল যে মানে খুব ইজিলি পপুলারাইজড হয়ে গেছিলো আর কি বিভিন্ন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে। এক্সপোর্ট করতে করতে এগুলো টয় মানে দেখা গেল কি একসময় যে আমেরিকান কিংবা ব্রিটিশ মানে টিন এবং বাচ্চারা ওরা আর ওদের দেশে খেলনা কেনা বন্ধ করে দিচ্ছে, ওরা তখন কিনতে শুরু করলো জাপানিজ টয়ের প্রতি ওরা একটা ফ্যান্ডম ক্রিয়েট করলো। এর ফলশ্রুতিতেই আস্তে 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 এদের এই মানে এত বড় পপ কালচার ইন্ডাস্ট্রিটা তৈরি হয়েছে। মানে এটা একটা বিগিনিং, পরে মাঙ্গা, তারপরে অ্যানিমে, এগুলো আস্তে আস্তে শুরু হয়েছে। প্রত্যেকটা হাউস হোল্ড জিনিস যখন মানে এক্সপোর্ট করা শুরু করলো জাপান, তো বড় বড় ব্র্যান্ড যেরকম টয়োটা, হোন্ডা, তোশিবা, তখন ওরা হাসতে যে এগুলো কী জিনিস, এগুলো ফালতু পচা জিনিস। কিন্তু পরবর্তীতে দেখা গেলো কি মানে ইয়াং জেনারেশন, একটা জেনারেশন কমপ্লিটলি এই জিনিসগুলো পছন্দ করা শুরু করলো। অ্যাজ এ রেজাল্ট দেখা গেলো কি যখন এই জেনারেশনটা বড় হলো, যেটা হলো যখন এই ইয়াং জেনারেশনের পারচেসিং ক্ষমতাটা আসলো, তখন ওরা এই সব জিনিসপত্রই কেনা শুরু করলো। অ্যাজ এ রেজাল্ট জাপানের এই প্রোডাক্টগুলো এতভাবে মানে পুরো ওয়ার্ল্ডব্যাপী এটা মানে বিস্তার লাভ করলো। ইন্টারেস্টিং। বাট ওদের জিনিস আসলেই ভালো। একটা কনভার্স মেবি এটা শপিং সেন্টার অনুযায়ী, বাট কনভার্স সাধারণত $80 থেকে $90 কিংবা $100 হতে পারে। তো এখানে 130, সো একটু বেশি, বাট মেড ইন জাপান। অন্যান্য জায়গায় হয়তো 80 কিংবা 100 বিক্রি করতেছে, বাট ওগুলো মেড ইন ভিয়েতনাম হতে পারে। বাই দ্য ওয়ে, এই পুরো এলাকাটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্ল্যাট হয়ে গেছিলো। মানে সম্ভবত শুধু একটা বিল্ডিং, ওখানে একটা বিল্ডিং দেখা যাচ্ছে কিনা, ঘড়িওয়ালা একটা বিল্ডিং। ওই যে ঘড়িওয়ালা বিল্ডিং সামনে,
সো ওই বিল্ডিংটা সার্ভাইভ করছে। ম্যাক্সিমাম যত বিল্ডিং দেখা যাচ্ছে সবগুলো বিল্ডিংই মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে রিডেভেলপ করে গেছে। সো এই জন্য সুন্দরভাবে বানানো হয়েছে, মানে পুরো এলাকাটা মানে গ্রিড স্টাইলে ডিজাইন করছে, ওয়েল প্ল্যান্ড। এটা হচ্ছে এখানকার মেইন স্ট্রিট এই ডিস্ট্রিক্টের। সো প্রিটি মাচ এরকমই পুরো স্ট্রিট জুড়ে সব লাক্সারি শপিং ব্র্যান্ড। এই বিল্ডিংটা ভালো লাগছে, টাইগারের শপ, দুটো বড় বিল্ডিংয়ের মাঝে একটা ছোট্ট জুতার দোকান। ইন্টারেস্টিং। বাম পাশেরটা ভার্সাচি, ডান পাশেরটা হচ্ছে ভেনেটা। মানে এরকম আপনারা সিঙ্গাপুরেও দেখবেন, কিন্তু কই বিভিন্ন দেশেরই থাকে, সিঙ্গাপুর, দুবাই। আমার কাছে জায়গাটা মনে হচ্ছে খুবই পশ এরিয়া এবং খুব এক্সপেন্সিভ, এবং এখানে আসলে অনেক দামি দামি গাড়িও দেখা যাচ্ছে। দেখলাম এই এলাকার আর্কিটেকচারগুলো ইউনিক, মানে এক একটা বিল্ডিং এক এক রকম, ভেরি নাইস। মানে কেউ যদি আর্কিটেকচার পছন্দ করে, মডার্ন আর্কিটেকচার, এই এলাকাটা তাদের জন্য বেস্ট। অনেক বিল্ডিং আছে, প্রায় প্রত্যেকটা বিল্ডিংয়ে ডিফারেন্ট স্টাইলের এবং ডিফারেন্ট ডিজাইনের, এবং শুধু বাইরে থেকে না, ইন্টেরিয়র ডিজাইনগুলো আসলে চমৎকার, খুবই সুন্দর। এটা ভালো লাগছে, এটার দাম হচ্ছে 8 লক্ষ, 8.5 লক্ষ বাংলাদেশ টাকা। এটা ভালো লাগছে, এটা সম্ভবত জাপানিজ ইনফ্লুয়েন্সে। এটা 8,25,000 টাকা, আর এটা হচ্ছে 8,14,000। এটা ভালো লাগছে, নাইস। সো শপিং সেন্টারের মধ্যে এরকম অ্যাকোয়ারিয়ামের প্রদর্শনী খুবই সুন্দর লাগছে। এটা বিক্রির জন্য না জাস্ট ইনস্টলেশন, এটা বলতে পারবো না, বাট খুবই সুন্দর লাগতেছে প্রদর্শনী। সো অ্যাকোয়া ডিজাইন, মানে অ্যাকোয়ারিয়াম নিয়ে যে প্রদর্শনী হতে পারে, ওয়াও। সম্ভবত মাছ কিংবা অ্যাকোয়ারিয়াম, এখানে না সম্ভবত অ্যাকোয়ারিয়ামই হবে, মাছ না। আই থিঙ্ক টোকিও অ্যাকচুয়ালি যেটা বললাম, যে ফিল করতে হলে আমার মনে হয় এখানে থাকতে হবে বেশ কিছুদিন, 1-2 সপ্তাহ, এবং ছোট ছোট হিডেন যেই ফিচার এগুলো আছে, মানে হিডেন জেমগুলো আছে, ওগুলোকে খুঁজে বের করতে হবে এবং ওটাকে মানে এক্সপ্লোর করতে হবে। আই থিঙ্ক জাস্ট এসে 1-2 দিনের জন্য, আমি এখন মানে আফটার 2 দিন, মানে 2 দিন পর আমি এখন মানে টোকিওকে আমি এনজয় করা শুরু করছি, মানে ছোটো জিনিসগুলো যখন বের করা শুরু করছি আমার ভালো লাগতেছে এখন। জাপান ইন পার্টিকুলার মনে হয় অনেক বড় একটা স্ট্রিট ফুড একটা সিনারি ওখানে আছে, খুব এখানকার ফেমাস আর কি, সবাই খায় স্ট্রিট ফুড। আনফর্চুনেটলি আমরা তো ট্রাই করতে পারতেছি না। সো যদি ফুডটা ট্রাই করতে পারতাম আমার মনে হয় আরও এনজয় করতে পারতাম। সো বাট নেভারদারলেস যতখানি ঘুরলাম এবং যতখানি এক্সপ্লোর করলাম, আমার কাছে ফ্যান্টাস্টিক একটা সিটি মনে হচ্ছে টোকিও, ইন টার্মস অফ লাইক ট্রাভেলিং। বাট যদি টোকিওকে আমার মনে হয় জাস্ট এসে মানে টিক দেওয়ার জন্য টোকিও ইজ নট গুড। যদি থেকে এক্সপ্লোর করা যায় আমার মনে হয় স্লোলি, আমার মনে হয় এক্সপিরিয়েন্সটা আরও বেটার হবে। যদি আপনাদের এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।